বাট ইন্টারেস্টিং যে বিষয়টা, যে নির্বাচক কমিটি, এটার মধ্যে একটা ক্রিকেটীয় ফ্লেভার আমরা কিন্তু পাচ্ছি অলরেডি, বাট ইটস এন ইনোভেশন নানদালেস। তো অনেক দিক থেকেই বাংলাদেশের ফুটবল তারা কিন্তু চেষ্টা করছে একটা পজিটিভ ডিরেকশনে যাওয়ার, ডেভেলপমেন্টাল জায়গা থেকে একটা পজিটিভ ডিরেকশনে যাওয়ার। এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে ওভারঅল। বাংলাদেশের ফুটবলে এখন বইছে সুবাতাস। ফুটবল নিয়ে যে ধরনের চর্চা, যে ধরনের আলোচনা, যে ধরনের আগ্রহ, সেটা কিন্তু আমাদের সবাইকে অনেক বেশি উজ্জীবিত করছে, এবং বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎটা খানিকটা আলোর মুখ দেখবে সেরকম একটা আশা কিন্তু আমাদের মনের মধ্যেই সঞ্চারিত হচ্ছে। বুধবার দিন যে মিটিংটা হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা মিটিং এ বসেছিল প্রেসিডেন্ট তাবিথ আওয়ালের নেতৃত্বে। সেখানে হেড কোচ হাবিয়ার কাবরেরা ছাড়াও অন্যান্য যারা উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন, কোচিং স্টাফের মেম্বাররা রয়েছেন, তারা ছিলেন। বিকজ দিস ওয়াজ দ্য মিটিং, বেসিক্যালি ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির মিটিং ছিল এটা। এই মিটিংটা করার মূল উদ্দেশ্য দুটো ছিল। একটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে এশিয়ান চ্যাম্পিয়নশিপসের যে ম্যাচটা খেলে এসেছে সেটার খানিকটা পোস্টমর্টেম করা, কোচের সঙ্গে আরেকটু ডিটেইলে কথা বলা, তার সিদ্ধান্তগুলো কেমন ছিল, খেলা কেমন হয়েছে, তিনি কি চিন্তা ভাবনা করছেন পরবর্তী ম্যাচগুলোর জন্য, সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে। এবং তারপর আহ, সামনে যেই অ্যাসপেক্টস গুলো রয়েছে বাংলাদেশ সিনিয়র মেন্স টিমের জন্য, সেই অ্যাসপেক্টস গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। অবভিয়াসলি চারটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়েছে এই মিটিং শেষ করার পর। যে প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে বাফুফের কাছ থেকে সেই খবরগুলো আমরা পেয়েছি। প্রথম যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ 31শে মে তারা তাদের জাতীয় দলের ক্যাম্পটায় যুক্ত হবে সবাই মিলে। 10ই জুন যেহেতু সিঙ্গাপুরের সঙ্গে ঘরের মাটিতে খেলা হবে, এবং সেই ম্যাচের আগে 10 দিনের একটা ক্যাম্প টিমে তৈরি করা হয়েছে। এবং 31শে মে যেটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগেরও শেষ দিন, অর্থাৎ লিগটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় দলের ক্যাম্পটা শুরু। এবং সেইখানে করে যে সুবিধাটা হচ্ছে, আমার মনে হয় লিগে যে ভালো পারফর্মাররা রয়েছেন তাদেরকেও কিন্তু একদম শেষ পর্যন্ত পরখ করে নেওয়ার একটা সুযোগ থাকবে, এবং কে ফিট আছেন, কে ইনজুর্ড আছেন, সেই বিষয়গুলো অ্যাসেস করার সুযোগ পাবেন যখন ন্যাশনাল ক্যাম্পে প্লেয়ারদের ডাকা হবে। ইনিশিয়ালি যেটা বোঝা যাচ্ছে, বড় সড়ো একটা গ্রুপ নিয়ে আসা হয় শুরুর দিকে ক্যাম্পের, যেটা আমরা আগেও দেখেছিলাম সৌদি আরবে যখন যাওয়া হয়েছিল। সেখানে কিন্তু 32 জনের একটা স্কোয়াড ছিল, সেখান থেকে 28 জনে নেমে এসেছিল। পরবর্তীতে ফাইনাল 23 জনের স্কোয়াডটা ঘোষণা করা হয় ইন্ডিয়ার জন্য। 31শে মে যে ক্যাম্পটা হবে সেই ক্যাম্পে আমার মনে হচ্ছে যে অ্যাটলিস্ট 30 প্লাস ফুটবলার্স আসবেন, যেখানে লোকাল যারা দেশের ডোমেস্টিক ফুটবল খেলছেন তাদের মধ্যেও ডেফিনেটলি রিপ্রেজেন্টেশন থাকবে, এবং সেই সাথে যারা দেশের বাইরে ফুটবলটা খেলছেন তাদেরও অনেকেই হয়তো এই ক্যাম্পটাতে জয়েন করবেন। তবে মানুষের সবচাইতে বেশি ইন্টারেস্টের জায়গা হচ্ছে ফাহমিদুল কি আবারও ডাক পেতে যাচ্ছেন কিনা। যে ফাহমিদুলকে নিয়ে এত ইস্যু হয়েছিল ইন্ডিয়ার ম্যাচটার আগে, সেই ট্রেনিং ক্যাম্প সৌদি আরবে সেখানে তিনি ছিলেন, সেখান থেকে আর বাংলাদেশে আসেননি, তিনি চলে গিয়েছিলেন ফিরে ইতালিতে। এবং পরবর্তীতে তাকে ছাড়াই কিন্তু কাবরেরা 23 জনের একটা সদস্যের স্কোয়াড তৈরি করেছিল ইন্ডিয়ার এগেনস্টে, ফাহমিদুলকে ছাড়া। এবং সেটা নিয়ে বেশ কিছু আলোচনা সমালোচনা হয়েছে। তো সেটার কি কোনো ইম্প্যাক্ট এই মিটিং এ পড়েছে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। পয়েন্টগুলো যেগুলো বলছিলাম, চারটা মূল পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। প্রথম যে পয়েন্ট সেটা ছিল 31শে মে থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হবে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচটার প্রস্তুতি হিসেবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে 5ই জুন, অর্থাৎ 10 জুনে সিঙ্গাপুরের সঙ্গে যে ম্যাচ, তার আগে 5ই জুন একটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা হচ্ছে যে কোনো একটা ফরেন ন্যাশনাল টিমের সঙ্গে। এবং শর্টলিস্টেড যে দুটো দলের কথা বেশি শোনা যাচ্ছে, একটা হচ্ছে সুদান, একটা হচ্ছে ভুটান। বাট সুদানের সঙ্গে খেলা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি, এবং আমার মনে হয় দে উইল বি এ ভেরি গুড অপোনেন্ট ফর আ ফ্রেন্ডলি গেম, এবং প্রপার একটা হাই ইন্টেন্সিটি ব্যাটল হয়তো আমরা দেখতে পারবো এই দুটো দলের মধ্যে। এবং খুব ভালো একটা প্রস্তুতি ম্যাচ যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা ধারণা পাওয়া যাবে কাবরেরা তার ট্যাকটিক্স নিয়ে আসলে কি করছেন, এবং সেই সাথে সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশ কোন ধরনের লাইন আপ নিয়ে যেতে পারে বা কারা ফর্মে আছেন এই মুহূর্তে। তো দুটো পয়েন্ট আমরা পেয়ে গেছি। তৃতীয় যে পয়েন্টটা, সেই পয়েন্টটার সঙ্গেও কিন্তু এই ফাহমিদুল ইস্যু, কিংবা এই মুহূর্তে বাংলাদেশের যে ইনফ্লোটা হচ্ছে ফ্রম অরিজিন প্লেয়ার্স, একে একে শামিত সোম তার আসার কথাবার্তা আমরা শুনছি, ফাহমিদুলকে দলে ঢোকানোর জোর দাবি জানাচ্ছেন সমর্থকরা। এরই সাথে আরো বেশ কিছু কিউবা মিচেল থেকে শুরু করে আরো বেশ কিছু অরিজিন ফুটবলারদের কিন্তু বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত করার একটা প্রসেস ইতিমধ্যেই বাফুফের কাছ থেকে খুব প্রোগ্রেসিভলি আমরা দেখছি তারা এই স্টেপগুলো নেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ আগে যে বাধাটা ছিল যে আসলে বাংলাদেশের ডোমেস্টিক লিগে যারা খেলছেন তাদের ভেতর থেকেই সিলেক্ট করা হয় যে ন্যাশনাল টিম, সেই খোলস থেকে কিন্তু বেরিয়ে এসেছি আমরা। হামজা চৌধুরী দিয়ে শুরু, এরপর কিন্তু একে একে অন্য অনেক ফুটবলারদের নাম আসছে যারা হয়তো ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল টিমের সঙ্গে জয়েন করবেন, এবং হতে পারে এই ক্যাম্পেই তারা হয়তো জয়েন করে ফেলতে পারেন। সুতরাং এইগুলোকে মাথায় রেখে আসলে নতুন একটা সংকটের তৈরি হয়েছে বাংলাদেশ
ফুটবলের যেই ইকোসিস্টেমটা আছে সেই জায়গাটা, যেটা নিয়ে আগে কখনো সেভাবে হয়তো চিন্তা করতে হতো না, কারণ খেলোয়াড়রা সবাই লোকাল ছিলেন, দেশেই জন্ম, দেশেই বড় হওয়া, দেশেই প্রস্তুতি নেওয়া, দেশেই প্র্যাকটিস করা, এই ধরনের ফুটবলারদেরকে নিয়েই মূলত খেলাগুলো যেহেতু হতো এবং ন্যাশনাল টিম সিলেক্ট করা হতো, তাদের ভিতরে আসলে কালচারাল ডিফারেন্সেস গুলো কি আছে, কিংবা একেবারে ভিন্ন কালচার থেকে এসে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে খুব কম সময়ের মধ্যে কিভাবে একটা টিম জেল করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব একটা বেশি আলোচনা হতো না। আলোচনাটা শুরুই হয়েছে যখন অরিজিন প্লেয়াররা আসা শুরু করেছেন, যাদের আপব্রিঙ্গিং, যাদের প্রসেস অফ ডেভেলপমেন্ট, যাদের ফুটবলিং স্কিলস সেট আপ সবকিছুই ভিন্ন, কিন্তু তারা বাংলাদেশি নাগরিক বলে, তারা বাংলাদেশের হয়ে খেলার সুযোগটা পাচ্ছেন বলে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান বলে যখন আসছেন, এখানে কিন্তু বিরাট বড় একটা কালচারাল ডিফারেন্সের সম্মুখীন তাদের হতে পারে। ফুড হ্যাবিটস থেকে শুরু করে ডে টু ডে তাদের যে লাইফস্টাইল, সেখানেই কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন হয়ে যাবে তারা যখন বাংলাদেশে আসবেন, বাংলাদেশ দলের ক্যাম্পে তারা যখন যুক্ত হবেন। তো সেই ব্যাপারগুলোকে মাথায় রেখে নতুন যে সংকটটা আসলে তৈরি হচ্ছে মূলত ফাহমিদুল ইস্যুটা নিয়ে, যেটা আমরা অন এন্ড অফ অনেকভাবে জেনেছি যে তার সঙ্গে বুলিং হয়েছে, বা তিনি খারাপ ব্যবহারের একটা আশ্রয় নিয়েছিলেন অন্য কারোর সঙ্গে, এবং সে কারণেই হয়তো কোচ তাকে নেয়নি, অনেক ধরনের অন্যরকম কথাবার্তা কিন্তু আমরা শুনেছি, যেটা আসলে ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে দিস ইজ মোর অর লেস আ ব্যান্ড ম্যানেজমেন্ট ইস্যু। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে এই অরিজিন প্লেয়ারদেরকে ইন্টিগ্রেট করার জন্য বাফুফে কিন্তু একটা প্রোগ্রেসিভ স্টেপ নিচ্ছে। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছিল যে কোনো খেলোয়াড়ের সঙ্গে কোনো ধরনের বুলিং যদি হয়ে থাকে, কেউ যদি বুলিং এর শিকার হয়, সেই ক্ষেত্রে বাফুফে তাদের পাশে দাঁড়াবে, এবং প্রয়োজনে আমার যেটা ধারণা তারা লিগালিও তাদের পাশে হয়তো দাঁড়াবে সেই জায়গাটায়। সো ইটস এ ভেরি পজিটিভ থিঙ্কিং, বাট এই জিনিসটা এসেছেই কারণ কিছু ইনসিডেন্ট ঘটে গেছে, এবং এই মুহূর্তে অরিজিন প্লেয়ারদের একটা ইনফ্লাক্স বাংলাদেশ ন্যাশনাল টিমে আসছে। সুতরাং একটা প্রস্তুতি বাফুফের থেকে নিয়ে নেওয়া যে আমরা এই ধরনের যদি কোনো সিচুয়েশন হয় আমরা আগে থেকেই প্রস্তুত আছি সাপোর্ট দেওয়ার জন্য প্লেয়ারদেরকে। কিন্তু এখানে একটা কনফিউজিং ব্যাপার আছে। আমি টি স্পোর্টস এর রিফাত মাসুদ এবং নাবিল খানের একটা আলোচনা শুনছিলাম, খুবই খুবই ফ্রুটফুল আলোচনা, বেসিক্যালি পয়েন্টার্স গুলো ওখান থেকে আমার তুলে আনা। তারা বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলেন, স্পেশালি রিফাত মাসুদ যে ব্যাপারটা পয়েন্ট আউট করেছেন, যে এই ধরনের যে সিচুয়েশন, যে বলা হচ্ছে বুলিং এর শিকার কোনো প্লেয়ার হলে বাফুফে তাদের সাথে থাকবে, বুলিংটা কে করছে কারা করছে সেটা কিন্তু একটা ফ্যাক্টর। মানে মোস্ট অফ দ্য টাইম মনে হচ্ছে অরিজিন প্লেয়াররা যদি আসেন, বুলিং এর শিকার কিংবা অপ্রীতিকর কোনো ঘটনার শিকার কিংবা কালচারাল ডিফারেন্সেস এর কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, সেটা কিন্তু প্লেয়ারদের মধ্যে হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বাইরের আউটসাইড ইনফ্লুয়েন্স, বাইরে থেকে কেউ তাদেরকে বুলিং করবেন প্লেয়ারদেরকে, সেটা হতে পারে। সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনেরই বুলিং এর ব্যাপার স্যাপার থাকে, বাট সেগুলোও আসলে ফেন্ড অফ করা সম্ভব, পসিবল, কারণ মানুষ তারা তো দেখতে পারেন, বুঝতে পারেন, দে আর সেন্সিবল এনাফ। বাট যখন প্লেয়ারদের ভিতরে ইন্টারনাল কোনো ইস্যু থেকে যায়, সেইখানে কিন্তু আসলে ওই ধরনের বুলিং কে কিভাবে ফেন্ড অফ করতে হবে, সেটা কি আসলে বাফুফে মাথায় রাখছে কিনা, সেই প্রশ্নটা কিন্তু রয়ে যাচ্ছে। কারণ না হলে অরিজিন প্লেয়ার্স এবং এখানে যারা খেলছেন তাদের মধ্যে যে ডিফারেন্সেসটা আছে, যেটা আছে আপনি মোটামুটি শিওর থাকতে পারেন আছে, এই ডিফারেন্সেস গুলো কিভাবে তারা মিটমাট করবেন বা মিলিয়ে নেবেন, কিভাবে একসঙ্গে ইন্টিগ্রেট করবেন, সেটা একটা বড় চিন্তার জায়গা ডেফিনেটলি আছে। সো মুভিং অন, আরো একটা পয়েন্ট নিয়ে কথা হয়েছিল সেই মিটিংটায়, এবং সেই পয়েন্টটা হচ্ছে একটা নতুন কমিটির কথা চিন্তা করা হচ্ছে। ক্রিকেটে যেমন নির্বাচক কমিটি থাকেন যারা হচ্ছে প্রাথমিকভাবে দলটা নির্বাচন করেন, এবং হেড কোচ সেই দলটাকে নিয়ে বা সেই স্কোয়াডটাকে নিয়ে তিনি কাজ করে সেই স্কোয়াড থেকে প্রথম একাদশটা তিনি নামান এবং বাকি কাজটুকু তিনি করেন। অর্থাৎ কোচের কাজটা হচ্ছে তাকে যখন স্কোয়াডটা ধরিয়ে দেওয়া হয় সেই জায়গাটায় তিনি কাজ করা শুরু করেন। ক্রিকেটের ক্ষেত্রে আমরা যেটা সাধারণত দেখি, মাঝে মধ্যে কোচদেরও ডেফিনেটলি একটা ইনফ্লুয়েন্স থাকে, তারা তাদের ইনপুট গুলো দেন, তবে আলাদা করে ক্রিকেটে কিন্তু একটা নির্বাচক কমিটি থাকে যারা হচ্ছে ইনিশিয়াল স্কোয়াডটার নির্বাচনটা করে দেন, এবং তাদের কাজ হচ্ছে তারা মূলত বিভিন্ন জায়গায় স্কাউটিং করেন, সবগুলো খেলোয়াড়দের বিভিন্ন ধরনের পারফরমেন্স দেখে সেটা অ্যানালাইজ করে তারপরে তারা একটা স্কোয়াড দেন। সেই স্কোয়াডটাই কোচের হাতে যায় এবং কোচ সেই স্কোয়াডটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যান, তিনি খেলাগুলো খেলান বা তিনি তার কোচিং এর কাজটা সেখানে করেন। তো বাংলাদেশ ফুটবলের ক্ষেত্রে হাভিয়ার কাবরেরার রোলটাকে আসলে ম্যানেজার থেকে কোচে নিয়ে আসা হচ্ছে কিনা সেটা কিন্তু এখন একটা প্রশ্ন। কারণ এই মিটিং এর মধ্যে আলোচনা যেটা হয়েছে, ন্যাশনাল টিম সিলেকশন কমিটি তৈরি করা নিয়ে কিন্তু একটা আলোচনা হচ্ছে, এবং এই ধরনের কমিটি আমরা সাধারণত অন্যান্য স্পোর্টে যদি দেখি, ক্রিকেটের এক্সাম্পলই দিতে পারি, সাধারণত ফর্মার ফুটবলাররা হন। তো তারা বেসিক্যালি স্কাউটিং এর কাজটা করেন, স্কাউটিং এর কাজটা করে তারা সেটার ভিত্তিতে একটা স্কোয়াড নির্বাচন করে সেই স্কোয়াডটা কোচের হাতে তুলে দেন, কোচ এবং তার অ্যাসিস্ট্যান্ট কোচ ওই গ্রুপ অফ প্লেয়ার্স গুলোকে নিয়েই কাজ করে
সেখান থেকে একটা স্টার্টিং 11 এক একটা ম্যাচের জন্য তারা দেন। বাট ফুটবলে কিন্তু আমরা এই ধরনের ব্যাপার একেবারেই দেখি না, এবং স্পেশালি ন্যাশনাল টিম হলে তো আরোই বেশি না। ক্লাব ফুটবলেও অনেক সময় এরকম হয় যে একজনকে ম্যানেজারিয়াল রোল থেকে একটু নিচে নামিয়ে এনে হেড কোচের দায়িত্ব দেওয়া হয়, তার নিচে 4 জন অ্যাসিস্ট্যান্ট 5 জন অ্যাসিস্ট্যান্ট কোচেস থাকেন, বাট আলটিমেটলি তার উপরের স্ট্রাকচারটা কিন্তু একটু ভিন্ন থাকে। সেখানে ডিরেক্টর ফুটবল আছেন, আরো বেশ কিছু রোলস থাকে, যারা হচ্ছে বেসিক্যালি এই স্কোয়াডটা কেমন হবে, ওই ক্লাবের স্কোয়াডটা কেমন হবে, কোন প্লেয়ারদেরকে তারা নিয়ে আসবেন, কোন প্লেয়ারদেরকে সেল করবেন, ফিনান্সের কি অবস্থা, এইসব জিনিস নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। এবং হেড কোচের মূল দায়িত্ব যেটা থাকে, তার কিছু ইনপুটস তিনি দেন, তার সাজেশন গুলো তিনি উপরে জানান, বাট তাকে যে স্কোয়াড দেওয়া হয় সেই স্কোয়াডটাই নিয়েই তার কাজ করতে হবে, সেই স্কোয়াডটাকেই তার কোচিং করাতে হবে, সেটাই তার মূল টার্গেট থাকে। বাট এই বিষয়টা কিন্তু দেখছি বাংলাদেশ ফুটবলে, অর্থাৎ মেন্স ন্যাশনাল টিমেও যদি একটা সিলেকশন কমিটি বা নির্বাচক কমিটি গঠন করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোচের উপরে আরেকটা লেয়ার তৈরি করে দেওয়া হচ্ছে, এবং কোচ মোটামুটি একা একাই যেভাবে যেই প্রসেসের মাধ্যমে তিনি স্কোয়াডটা আসলে নিয়ে আসেন, বা সেই যে স্কোয়াডটা তিনি তৈরি করেন তার অ্যাসিস্ট্যান্ট কোচদের সাহায্যে এবং তার অন্যান্য অফিসিয়ালদের সাহায্যে, ওই ব্যাপারটায় আরেকটা আপার লেয়ার তৈরি করা হচ্ছে, যেখানে নির্বাচক কমিটি বেসিক্যালি স্কোয়াড নির্বাচন করে দেবেন এবং ওই স্কোয়াডটাকে নিয়েই কোচকে কাজ করতে হবে। সো কাবরেরার, আমার মনে হচ্ছে কাবরেরা ঠিক নয়, যেই বাংলাদেশের ন্যাশনাল টিমের হেড কোচ হবেন বা ম্যানেজার হবেন, তার দায়িত্বটা এখন ম্যানেজার থেকে হেড কোচ লেভেলে হয়তো নামিয়ে আনা হচ্ছে। বিষয়টা আমার কাছে ওরকম ভাবেই লাগছে আর কি। এটা নতুন ইনোভেশন, এবং এখানেও আমার মনে হয় কেন এটা আনা হয়েছে, বিকজ এই যে ফাহমিদুল ইস্যুটা, আবারও সেই ইস্যুটা ধরেই কিন্তু আমার মনে হয় মূল দুটো পয়েন্ট এখানে অ্যাড করা হয়েছে, যেন ওই ধরনের সিচুয়েশন গুলোকে অ্যাভয়েড করা যায়। কারণ কোচের যখন একক কর্তৃত্ব থাকে সবকিছুতে, তিনি যখন সবকিছু সিদ্ধান্ত একাই নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু তার পারফরমেন্স খারাপ হলে তাকে আপনি বাদ দিয়ে দেবেন, পারফরমেন্স যদি ভালো হয় তিনি ক্রেডিটটা পাবেন। তবে অন্য কেউ কিছু বললেও কোচের কিন্তু সেখানে আহ, তিনি যদি তার মতো করে সিদ্ধান্ত নেন, কারো কিন্তু কিছু বলার নেই, কারণ একক কর্তৃত্ব কোচেরই আছে সো ফার আমরা যেটা জানি। তবে এখন নির্বাচক কমিটি যখন ঢুকবেন, ডেফিনেটলি স্কোয়াড সিলেকশনে কিন্তু তাদের একটা রোল থাকবে, এবং তখন তারা স্কোয়াডটা দিবেন কোচের হাতে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে ফাহমিদুলের মতো ফুটবলাররা বা অন্য অরিজিন ফুটবলাররা, তাদেরকে যদি ঠিকঠাক মতো স্কাউট করে নিয়ে আসা যায়, তাইলে হাভিয়ার কাবরেরা তাদেরকে নিয়েই তার কাজ করে একটা স্টার্টিং 11 তৈরি করতে হবে। তিনি একক কর্তৃত্ব খাটিয়ে হয়তো নিজের পার্সোনাল চয়েসে এদিক সেদিক করতে পারবেন না, যদিও সেটার সাথে আমি আসলে দ্বিমত পোষণ করছি না। একজন কোচ তার পার্সোনাল চয়েস দিয়ে আসলে খেলাবেন, বিকজ দ্য এন্টায়ার রেসপন্সিবিলিটি অফ দ্য রেজাল্টস ইজ অন হিম। তো দেখা যাক শেষ পর্যন্ত এইসব যে সিদ্ধান্ত ব্যাপারগুলো আসছে, সেগুলো আসলে বাংলাদেশ ফুটবলকে সামনে কত দূর এগিয়ে নিয়ে যায়। বাট ইন্টারেস্টিং যে বিষয়টা, যে নির্বাচক কমিটি, এটার মধ্যে একটা ক্রিকেটীয় ফ্লেভার আমরা কিন্তু পাচ্ছি অলরেডি, বাট ইটস এন ইনোভেশন নানদালেস। তো অনেক দিক থেকেই বাংলাদেশের ফুটবল, তারা কিন্তু চেষ্টা করছে একটা পজিটিভ ডিরেকশনে যাওয়ার, ডেভেলপমেন্টাল জায়গা থেকে একটা পজিটিভ ডিরেকশনে যাওয়ার। এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে ওভারঅল। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।